শাড়ি খুলে স্বাদ মেটেনি, এবার কি বাকিগুলোও খুলতে এসছেন? কথাটা শুনে রাজা অগ্নি দৃষ্টিতে তাকায় নিশুর দিকে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি নিশুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু নিশু একটু ঘাবড়ে যায়নি। তার ইচ্ছে করছে আরো কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে রাজ্যকে। আর শোনাবেই না কেন? নিশু প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করে এত সুন্দরভাবেই না শাড়িটা পরেছিল। সেই রুম থেকে বের হতে না হতেই রাজ্য কোথা থেকে ধুম করে এসে নিশু শাড়ির কুচিতে হ্যাচকা টান দেয়। ব্যাস, তাতেই হলো। হড় করে শাড়ির কুচিগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করলো। রাগে দুঃখে নিশুর চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দেয়। অনুষ্ঠানের আমেজে বাড়ি ভর্তি মেহমান। কেউ দেখলে কি কেলেঙ্কারিই না হবে। নিশু কুচিগুলো কোনো রকমে পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে শাড়ি ঠিক করার সময় দরজা খোলার শব্দ সে পেছনে তাকিয়ে দেখে রাজ্য আবার চলে এসেছে তার পিছু পিছু। তাই রাগের মাথায় বলে ফেলে কথাটা। তাতে তার বিন্দু মাত্র অনুতাপ হচ্ছে না, হবেও না। কেন হবে? হবে না। হওয়ার কোনো কারণই নেই তো। প্রায় 9 মাস হতে চললো রাজ্য পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তাই 9 মাসে নিশু যতবার বাড়িটাতে এসেছে ততবারই রাজ্যের এই মিসবিহেভের শিকার হচ্ছে। কিছুদিন আগেই নিশু এসেছিল। সেদিন বিকেলে রাস্তায় হাঁটতে যায়। শীতের আগের বিকালগুলো খুব ভালো লাগে তার। তখন আকাশের লালচে আভা সূর্যটাকে তাকে বিমোহিত করে। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতিটা উপভোগ করছিল। তখনই রাজ্য বাইক নিয়ে এসে তার গলায় ঝুলে থাকা ওড়নাটা ছিনিয়ে নেয়। মাথায় হ্যামলেট না পরে তার ওড়না পেঁচিয়ে বেঁধে নেয়। তারপর নিশুর দিকে তাকিয়ে বলে, ওড়না তো গলাতেই ঝুলে আছে, তার চেয়ে বরং আমার মাথায় থাক। বলেই সে হন হন করে চলে যায়। কত বড় বেয়াদব ছেলে! রাস্তাঘাটে চুরি ডাকাতি করে। যে সে চোর না, ওর না চোর। তখন নিশুর ইচ্ছে করছিল ওর না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে, মেরে ভূত বানিয়ে ফেলতে ইচ্ছে করছিল। কিন্তু ভূত বানালে তারই ক্ষতি হতো। ছেলেটা যা ভয়ঙ্কর! দেখা যেত ভূত হয়েই নিশুর ঘাড়ে বসে যেত। শুধু এই বাড়িতেই না, নিশু ভার্সিটিতে পর্যন্ত হামলা করে। এই তো মাসখানেক আগের ঘটনা। নিশু বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ্যের উদয় হয়। সে হুট করে এসে নিশুর হাত ধরে টানা হেঁচড়া করে তাকে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি ঘরের দেয়ালে তাকে চেপে ধরে বলে, ভার্সিটিতে কি ফ্যাশন শো করতে আসা, নাকি ছেলেদের সাথে ফষ্টি নষ্টি করতে আসা? কোনটা? তখন নিশু একটা কথাও বলতে পারেনি। শুধু অঝরে তার চোখ থেকে অশ্রু ঝরেছে। আর রাজু তার ঠোঁটে লিপস্টিক বুড়ো আঙুল দিয়ে ছেদ্রে দিয়েছে। তার চোখের কাজল ছড়িয়ে দিয়েছে। চুল এলোমেলো করে দিয়ে এসেছে। শুধু চুল না, তাকেও লন্ডভন্ড করে দিয়ে এসেছে। সেদিন নিশু একটা ক্লাসও করতে পারেনি। শুধু সেদিন না, সেদিনের পর প্রায় 15 দিনের মতো সে ভার্সিটি যায়নি। 15 দিন পর কে শোনে রাজ্য তার বন্ধুদের হুমকি ধামকি দিয়ে এসেছে যেন নিশুর আশেপাশে তাদের না দেখে। এরপর থেকে শুধু বন্ধুগুলোই না, বান্ধবীগুলোও তার সাথে মিশতে চায় না। যে কোনোভাবেই তাকে এড়িয়ে চলে। এখন আর তার ভার্সিটি যেতেও ইচ্ছে করে না। এ বাড়িতেও আসতো না, শুধুমাত্র নিশুর মায়ের জন্য এসেছে। রাজের মায়ের বন্ধু নিশুর মা। তাদের বন্ধুত্বকে সম্মান করে বলেই সে এসেছে। তাই বলে সে এ ধরনের ব্যবহার কেন পাবে? নিশুর ইচ্ছে হচ্ছে পৃথিবীর সমস্ত জঘন্য ভাষায় রাজ্যকে অপমান করতে। কিন্তু যে কথা বলেছে তার জন্যই সে ফেঁসে গেছে। রাজু সত্যি সত্যি নিশুর সামনে এসে তার শাড়ির আঁচল টান দিতে যায়। রাজ্যের টানা হেঁচড়াতে শাড়ি না খুললেও শাড়িতে থাকা পিন খুলে গিয়ে নিশুর শরীরে ক্ষতবিক্ষত করছে। চুলের খোপা খুলে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে তার চুল। শুধু তাই না, হাতে রেশমি কাচের চুড়িগুলো ভেঙে গেছে। ভোরের শিশিরের মতো সেই হাত থেকে টুপ টুপ করে রক্ত ঝরছে। চুড়ির আঘাতে যে কেটে গেছে হাতটাও টুপটাপ করে। শুধু রক্তই ঝরছে না, সাথে চোখের পানিও বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে গালে, গাল বেয়ে বুকে। রাজু শাড়ি ছেড়ে দিয়ে নিশুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় রুম থেকে। আর নিশু সেখানেই বসে পড়ে কাঁদতে কাঁদতে। নিশুর খুব কাঁদতে ইচ্ছে করছে। ছেলেটা এমন কেন? কেনই বা তার সাথে এমন করে? কি দোষ করেছে নিশু? নিশু কান্নার বেগ বেরিয়ে চলেছে। অসাড় হয়ে যাচ্ছে তার শরীর। কাটা জায়গাগুলোতে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তবু ইচ্ছে করছে না উঠে গিয়ে ওয়েন্টমেন্ট লাগাতে। নিশু ফ্লোরে হাত পা ছড়িয়ে অঝরে কাঁদছে শুধু। কেউ যে হবু বউয়ের সাথে তার বয়ফ্রেন্ডকে দেখে তার প্রশংসা করতে পারে, তা রাজ্যকে না দেখলে জানতেই পারতো না নিশু। শেষমেশ রাজ্যের সাথেই নিশুর পরিণয় ঠিক হলো। সেদিন নিশু তাদের বাড়ি থেকে এক প্রকার পালিয়ে চলে আসে। তারপর থেকে রাজ্যের বাড়ি কারোর সাথে কোনো রকম সম্পর্ক রাখেনি সে। কয়েকদিন বেশ ভালোভাবেই কেটে গেল।
কিছুদিন পরই হঠাৎ রাজ্যদের বাড়ি থেকে নিশুর বাড়িতে প্রস্তাব আসে। নিশুর বাবা মা হাসি মুখে সব মেনে নেন। তারা যেন এর জন্য অপেক্ষা করছিলেন। তাছাড়া রাজ্যকে প্রত্যাখ্যান করার কোনো কারণও নেই। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় সাহায্য করছে। তার বাবার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ঢাকায় নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে। বলতে গেলে জমিদারের ছেলে। আর চেহারা, সেটা তো তার ফেসবুক অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। কত মেয়ের প্রেম আবেদন, যে কেউ দেখলেই ধপাস করে তার প্রেমে পড়ে যায়, যদি তারা আচরণ না জানে আর কি। নিশু আচরণটা জানে বলেই হয়তো এখনো প্রেমে পড়েনি। তাছাড়া বাবার মুখের উপর কথা বলার মতো দুঃসাহস নিশুর নেই। কিন্তু রাজুকে বিয়ে করে তার সাথে সংসার করার ক্ষমতাও তার নেই। তাই রাজুকে জরুরি কথা বলার নাম করে একটু রেস্টুরেন্টে ডাকে। ৮ ঘন্টা অপেক্ষা করার পর রাজ্য আসে। চেয়ার টেনে বসতে বসতে বলল, তোমার কাছে 10 মিনিট সময় আছে, যা কথা বলার এর মধ্যেই বলতে হবে। রাজ্য হাতের কালো ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার বলল, তোমার সময় শুরু হচ্ছে, নাও স্টার্ট করো। নিশু হতভম্ব হয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। ছেলেটা এতটা পরিবর্তন হলো কি করে? যে ছেলে কথা বলার জন্য বা শুধু দেখার জন্য মাঝরাতে বাড়িতে চোরের মতো ঢুকে পড়ে, সে আজ বলছে 10 মিনিট সময় কথা বলার জন্য। নিশুকে চুপ থাকতে দেখে রাজ্য কপাল কুঁচকে বলল, তোমার সময় কিন্তু চলে যাচ্ছে, পরে আফসোস করবে না যেন। আর তোমার মুখের হা বন্ধ করো, মনে হচ্ছে আমাকে গিলে ফেলবে এক্ষুনি। নিশু দ্রুত মুখ বন্ধ করে। সে আজ শুধু অবাকই হচ্ছে। ছেলেটিকে আজ তাকে অবাক করার জন্যই এসেছে। নিশু টেবিল থাকা কফি মগের দিকে তাকিয়ে বলল, আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। রাজু খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। কেন? কারণটা জানতে পারি? আমার বয়ফ্রেন্ড আছে। রাজ্জু নিশুর পাশে বসে থাকা ছেলেটির দিকে তাকায়। ছেলেটা মুখ কাচুমাচু করে বসে আছে, তারপর মুখ কুচকে বলল, ও নাকি? হুম। কি নাম? আবির। বাহ, সুন্দর নাম। নিশু কথাগুলো বলার সময় মনে মনে ভয় পাচ্ছিল। না জানি রাজ্জু কি তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলে। কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর নেই, বরং সে ছেলেটির নামের প্রশংসা করলো। তাকে আরো অবাক করে দিয়ে রাজ্জু বলল, তোমার কি কথা বলা শেষ? নিশু মাথা নাড়ায়, যার অর্থ শেষ। তখন রাজু তার পকেট থেকে পার্স বের করে, সেখান থেকে কিছু টাকা নিয়ে নিশুর হাতে গুঁজে দিয়ে বলে, সম্বন্ধের পর প্রথম দেখা, আর প্রথম দেখায় নাকি কনেকে টাকা দিতে হয়। বিয়ে হোক বা না হোক টাকা দিতে হবে না? নাও তোমার টাকা। কথাটা বলে রাজু টেবিল থেকে তার ফোন হাতে নিয়ে দাঁড়াতে দাঁড়াতে বলে, যাওয়ার সময় বিলটা দিয়ে যেও, আমি পরে শোধ করে দেব। আবার এখান থেকে দিতে যেও না যেন, কেমন? রাজু আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। নিশু রাগে দৃষ্টিতে তার চলে যাওয়ার দেখে। সে বুঝতে পারলো না রাজু তাকে অপমান করলো কিনা। সেও তার হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালে আবির বলে ওঠে, বিলটা দিয়ে যাও নিশু। রাজ্য কিন্তু তোমাকে বলেছিল দিয়ে যাওয়ার জন্য। আর আমি আবির কথাটা শেষ করতে পারেনি, তার আগেই নিশু তার ব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে হনহন করে চলে যায়। 2 ঘন্টা হতে চলল, নিশু ওয়াশরুমে বসে আছে। সে আজ কিছুতেই বের হবে না, না না না। নিশুর বের না হওয়ার কারণ হচ্ছে রাজ্য। সে রাজ্যের গলা শুনেই ওয়াশরুমে ঢুকে গেছে। কান পেতে সে রাজ্যের এই বাড়িতে আসার কারণটাও জেনে নিয়েছে। রাজ্য এখানে এসেছে নিশুকে নিয়ে যাওয়ার জন্য, তার এক বন্ধুর পার্টিতে। কিন্তু পৃথিবী উল্টে গেলেও নিশু তার সাথে যাবে না। দরকার হলে সে এখানেই সারা দিন কাটিয়ে দেবে। রাজ্যের হাত থেকে বাঁচার জন্য শুধু সারাদিনই না, সারা জীবনই এখানে থাকতে পারবে। খিদে পেলে পানি খাবে, হাওয়া খাবে। অনেক বছর কেটে গেলে তার রূপাঞ্জলির মতো লম্বা চুল হবে। তারপর ঘোড়ায় চড়ে তার রাজকুমার আসবে। সে তার লম্বা চুলের গুচ্ছ দিয়ে রাজকুমারটাকে নিয়ে আসবে। তখন রাজকুমার তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাবে নিজের রাজ্যে। ভাবতেই নিশুর সারা শরীরে শিহরণ খেলে গেল। কিন্তু অপেক্ষা করার মতো মহৎ কাজ করার ধৈর্য সবার থাকে না। নিশুরও নেই। সে ভাবলো রাজ্য হয়তো এতক্ষণে চলে গেছে। তাই সে শরীরে টাওয়াল জড়িয়ে বের হয় ওয়াশরুম থেকে। আর বেরিয়ে যা দেখে, তাতে তার চোখ ছানা পড়া। মনে হচ্ছে এক্ষুনি তার চোখ টুপ করে বেরিয়ে মার্বেলের মতো চলে যাবে রাজ্যের পায়ের কাছে। রাজু নিশুর বেডে বসে ফোন টিপছে। নিশু নিজের অবস্থা খেয়াল হতেই চিল্লাতে থাকে। রাজু দ্রুত ফোন করে নিশুর কাছে আসে। নিশুর মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে চুপ। আমি তেলাপোকা না, সাধারণ মানুষ। ভ্যা করে চিৎকার করে আঙ্কেল আন্টিকে শোনাচ্ছ? নিশু কথা বলছে ঠিকই, তবে তার মুখ থেকে শুধু গোঙানির আওয়াজ হচ্ছে। তার কারণটাও পরিষ্কার। রাজু তার মুখ খানিকটা জোরেই চেপে ধরেছে। বুঝতে সময় লাগলেও রাজ্য ব্যাপারটা বুঝতে পেরে হাত ছেড়ে দেয়।
নিশু 2 হাত দিয়ে নিজেকে আড়াল করার ব্যর্থ চেষ্টা করে। রাগী সুরে রাজ্যকে বলল, আপনার সাহস হয় কি করে এই ঘরে আসার? বেরিয়ে যান এক্ষুনি। তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর তাছাড়া একটা সময়ের পর ঘরটা আমার হবে। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে যাব? তুমি যেভাবে ভেবেছিলে ওয়াশরুমে বসে থাকলে আমি চলে যাব। দেখুন, আপনি প্লিজ যান এখান থেকে। আমি ড্রেস চেঞ্জ করব। রাজ্য আবার গিয়ে বেডে বসে পড়ে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। তো করো। নিশু চোখ কপালে তুলে বলল, কারো মানে কি? আপনার মতো বাজে লোকের সামনে আমি ড্রেস চেঞ্জ করব ভাবলেন কি করে? আমি আপনার সাথে কোথাও যাচ্ছি না, আপনাকে বিয়েও করছি না। রাজ্য দাঁড়িয়ে নিশুর দিকে অনিমেষ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল। যাবে না? নিশু ঢোক গেলে হালকা মাথা নাড়ে। রাজু মুচকি হেসে নিশুর দিকে এগিয়ে আসলে নিশু 2 পা পিছিয়ে যায়। বিপদ সবার সামনে থাকলেও নিশির বিপদ পেছনে। দেয়ালে যে তার পিঠ থেকে গেছে। সে সাইডে সরে যেতে চাইলে রাজু তার কাঁধ বরাবর দেয়ালে হাত ঠেকায়। নিশু করুণ দৃষ্টিতে তাকায় রাজ্যের দিকে। রাজু মুচকি হেসে বলে। যাবে না আমার সাথে? নিশু কাঁদো কাঁদো সুরে বলল, যাব। গুড। 10 মিনিট সময় দিচ্ছি রেডি হওয়ার জন্য। রাজু বাইরে গিয়ে অপেক্ষা করছে। নিশু বকাতে বকাতে রাজ্যের গোষ্ঠী উদ্ধার করছে আর রেডি হচ্ছে। সে সুযোগ পেলে রাজের চুল ছিঁড়ে আকাশে উড়াতো। নিশু সাদা টপস আর জিন্স পরে বাইরে গেছে। রাজু তাকে দেখে বিরক্তিকর শব্দ করে তার হাত ধরে টানতে টানতে আবার রুমে নিয়ে আসে। তারপর আলমারি খুললে একটার পর একটা কাপড় বের করতে থাকে। সব কাপড় বের করা শেষ হলে খুঁজে খুঁজে একটা সাদা আর গোলাপি মিশ্রণে সালোয়ার স্যুট দিয়ে বলে চেঞ্জ করার কথা। নিশু ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি আপনার কথায় চলবো নাকি? পারবো না এখন আবার চেঞ্জ করতে। ঠিক আছে, করতে হবে না। রাজু ড্রেসটা তুলে নেয়। তারপর নিশুর সামনে এসে বলে, যেহেতু তুমি করবে না তো আমি করিয়ে দেই চেঞ্জ। রাজু কথাটা বলে নিশুর দিকে হাত বাড়াতেই নিশু লাফিয়ে দূরে সরে যায়। রাজু মুখ কুঁচকে বলে। কি হলো? নিশু আমতা আমতা করে বলল, আল্লাহ আমাকে ড্রেস চেঞ্জ করার জন্য দুটো হাত দিয়েছে। আপনি কেন কষ্ট করে চেঞ্জ করিয়ে দেবেন? আমায় দিন, আমি পারবো। শিওর? নাকি বাংলা সিরিয়ালের ভিলেনদের মতো নতুন ফোন দিয়ে আসবে? নিশু মুখ ছোট করে মাথা দোলায়। রাজু ড্রেসটা হাতে দিয়ে বেরিয়ে যায়। নিশুর ঘুম ভেঙে গেছে সেই কখন, কিন্তু কিছুতেই চোখ খুলতে পারছে না। মাথাটা ভীষণ ভারী লাগছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে উঠে বসে বিছানায় মনে করার চেষ্টা করে কি হয়েছে তার সাথে। রাজু তাকে নিয়ে যেতে এলে সে গাড়িতে রাজ্যের পাশে বসে। রাজুকে অনেক জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছে তারা, কিন্তু রাজু মুখ খোলেনি। শেষ পর্যন্ত নিশু বলে, আপনি বলবেন কোথায় নিয়ে যাচ্ছেন আমায়, নাকি আমি গাড়ি থেকে লাফ দিব? গাড়ি লক করা। আর যাচ্ছি জাহান্নামে। এতক্ষণ রাগ হলেও জাহান্নামের কথা শুনে নিশুর মনটা আনন্দে নেচে উঠল। কারণ সে অসাধারণ একটা প্ল্যান করে ফেলেছে। নিয়ে যাক জাহান্নামে, সে যাবে, নিশ্চয়ই যাবে। আর গিয়ে রাজুকে ঠুস করে জাহান্নামের আগুনে ফেলে দিয়ে বউ করে দৌড় দেবে। ভাবতে ভাবতে নিশু গাড়িতেই ঘুমিয়ে যায়। যখন চোখ মেলে তখন দেখে রাজু তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে মুচকি হাসে। তারপর নিশুকে নিয়ে যায় তাদের পার্টির জায়গায়। পার্টিতে রাজের অনেক বন্ধুদের সাথে পরিচয় করে দেয় তাকে। বেশ কিছু মেয়ে বন্ধুও ছিল। দেখতে স্মার্ট আর সুন্দর হলেও তার কাছে মনে হয়েছে বেহায়া। তা না হলে হবু বউয়ের সামনে কি করে তার বরকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে পারে? কি বেহায়া মেয়েগুলো! তখন নিশুর ইচ্ছা করছিল কষে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতে, কিন্তু দিতে পারিনি বলে তার খুব কষ্ট হচ্ছে। পার্টির এক পর্যায়ে নাচ গানের আয়োজন করা হয়েছে। রাজু নিশুর হাত ধরে বলে, গাড়িতে তো বলেছিলা লাফ দেওয়ার কথা, এখন দেখি কেমন লাফালাফি করতে পারো। নিশু রাজ্যের হাত হ্যাচকা টানে সরিয়ে নেয়। রাজু পড়তে পড়তে উঠে দাঁড়ায়। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তাকায় নিশুর দিকে। নিশু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আপনার সাথে নাচবো এটা ভাবলেন কি করে? যান গিয়ে তাদের সাথে নাচেন যারা আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল। রাজু ভ্রু কুঁচকে তাকায় নিশুর দিকে। তারপর মুচকি হেসে চলে যায়। অন্য একটা মেয়েকে নিয়ে নাচতে শুরু করে দেয়। নিশুর তখন ইচ্ছে করছিল দুজনকে গরম তেলে ভাজা করে মশলা দিয়ে খেয়ে ফেলতে। মেয়েটাকে খাওয়া যেতে পারলেও রাজ্যকে সে খেতে পারবে না। ছেলেটা যা ভয়ঙ্কর, দেখা যাবে পেটের ভেতর গিয়ে নিশু কিডনি খেতে শুরু করলো। অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর নিশু ছাদে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে তার। সেটা যখন তার খেয়াল রাখতে পারবে না তখন নিয়ে আসলো কেন?
আনমনে এসব ভাবার সময় হঠাৎ কারো ডাকে চমকে ওঠে নিশু। পেছনে তাকিয়ে দেখে রাজ্যের একটা বন্ধু। ছেলেটা কাছে এসে বলল, আমার নামটা কি মনে আছে ভাবি? নিশু মুখটা ছোট করে মাথা নাড়ায়, যার অর্থ নেই। ছেলেটা মুখে বিশাল বড় হাসি টেনে বলল, আমি নীরব, আর আপনি নিশু। দেখেছেন কি মিল? নীরবের কথা শুনে নিশু না হেসে পারল না। নিশুর হাসির শব্দের পাশাপাশি নীরব একটা থাপ্পড়ের শব্দও শোনে। তাকিয়ে দেখে নিশু গালে হাত দিয়ে রাজ্যের দিকে তাকিয়ে আছে। রাজ্য নিশুর দিকে অগ্নিমূর্তির মতো তাকায়। তার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় এখান থেকে। নীরব হতবাক হয়ে শুধু তাদের চলে যাওয়া দেখে। রাজ্য নিশুকে টানতে টানতে একটা রুমে নিয়ে যায়। দরজা লাগিয়ে নিশুর এক হাত পিঠের সাথে পেঁচিয়ে ধরে। নিশুর গাল চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, কই, কখনো তো দেখিনি আমার সাথে হেসে হেসে কথা বলতে। অন্যদের সাথে পেট ফেটে হাসি আসে, আমার বেলায় লবডঙ্গার। নিশু রাজ্যকে জোরে ধাক্কা দিয়ে বলল, আপনি একটা বাজে 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 লোক। বাজে লোকের সাথে আমি হেসে হেসে কথা বলতে পারি না। রাজুকে নিশু সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ধন করে চলে যায়। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এত জোরে কেউ মারে? নিশ্চয়ই আজ জ্বর চলে আসবে নিশুর। ছোটবেলায় যাদের ধু দিয়ে দৌড় দিত, তারাও কখনো এত জোরে মারতো না তাকে। নিশু কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বাইরে গিয়ে দেখে রাজ্য ফের মেয়েগুলোর সাথে নাচছে। শুধু একটা মেয়ে না, মেয়েদের একটা গ্রুপের সাথে। নিশু দাঁত কটমট করে তাকায় তাদের দিকে। এতক্ষণ নিশুর সাথে কি বাজে ব্যবহার করে, এখন তাধিন তাধিন করে নাচছে। নিশুর আগে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে গ্লাসটা খালি করে দেয়। তার আশেপাশের লোকজন সহ সব কিছু খুললেও সে আরো কয়েক গ্লাস ওয়াইন শেষ করে দেয়। চোখ খুলে তাকাতে বড্ড কষ্ট হচ্ছে তার। তাকাতেই পারছে না। অসাড় হয়ে আসছে শরীর। দাঁড়াতেও কষ্ট হচ্ছে। পা দুটো ভেঙে পড়ছে। তখনই ধপাস করে কানে একটা শব্দ যায়, ব্যাস। আর কিছুই মনে নেই তার। এখন চোখ মুলে দেখে সে তার নিজের বিছানায় মতো একটা বিছানায়। ভালো করে তাকিয়ে দেখে রুমটাও নিজের রুমের মতো। মাথাটা ঝিমঝিম করছে তার। ভৌ ভৌ করে ঘুরছে আশপাশটা। নিশুর মাথা ঝিমঝিম করছে তো করছে, কিছুতেই চোখ খুলে তাকাতে পারছে না সে। মেসেজের টুংটাং শব্দে চোখ খুলে ফোন হাতে নেয়। মেসেজ অপশনে গিয়ে দেখে রাজ্যের মেসেজ। নিশু মেসেজ ওপেন করে। মেসেজটা দেখে নিশুর হাত থেকে ধপ করে ফোনটা পড়ে যায় ফ্লোরে। মাই গড, কি ভয়ঙ্কর কথা! নিশুর পেটের বাম পাশে লাল তিলটা নাকি অসাধারণ। রাজ্য কিভাবে জানলো তিলটার কথা? নিশু দ্রুত ফোন তুলে রাজ্যকে ফোন করে। রাজ্য ফোন রিসিভ করতেই নিশু কর্কশ গলায় বলল, এসব কি ধরনের ফাজলামো? ফাইজলামো না তো, সত্যি বলছি। তোমার পেটের লাল তিলটা আজ আমায় ঘুমোতে দেবে না, নিশ্চিত। আপনি একটা ফাজিল ছেলে। আমি ফাজিল? নিজে মাতাল হয়ে এলোমেলো কাজ করলে আর ফাজিল বলছো আমায়? এলোমেলো কাজ মানে? আমি মুখে বলতে পারবো না। নিশুর হাত থেকে দ্বিতীয়বারের মতো ফোন পড়ে যায়। তার সব শেষ। নিশুর কান্না পাচ্ছে, ভীষণ কান্না। কিন্তু গলায় কান্না কাটার মতো বিধে আছে, কিছুতেই বেরোচ্ছে না। ছেলেটা কি সাংঘাতিক! নিশু আবার ফোন হাতে নেয়। রাজ্যকে লাইনে দেখে সে বলল, খবরদার, কাল আপনি কিছুতেই আসবেন না আমাদের বাড়িতে। যদি আসেন তাহলে সত্যি বলছি, এক কোপে আপনার ঘাড় থেকে মুন্ডুটা আলাদা করে ফেলবো আমি। নিশুর কথা শুনে রাজু হো হো করে হেসে ওঠে। তাতে নিশুর রাগ আরো বেড়ে যায়। ইচ্ছে করছে এক্ষুনি দিয়ে তাকে ওপরে পাঠিয়ে দিতে। রাজু হাসতে হাসতেই বলল, আমি মাতাল মেয়েদের সুযোগ নেই না, যদিও তারা সুযোগের অপেক্ষায় থাকে। কথাটা বলে রাজু ফোন কেটে দেয়। নিশু হতভম্ব হয়ে বসে থাকে বিছানায়। ঘড়িতে সময় 7:30। ভীষণ খিদে পেয়েছে তার, কিন্তু খেতে ইচ্ছে করছে না। সে বিছানায় গায়ে এলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমের তলদেশে হারিয়ে যায়। নিশু ঘুম ভাঙে মানুষের চিল্লাচিল্লি শুনে। বিছানা ছেড়ে আড়মোড়ে ভেঙে বাইরে যায়। বিশাল আয়োজন বাড়িতে, মনে হচ্ছে আজ তার এঙ্গেজমেন্ট না বিয়ে। কিন্তু নিশু জানে রাজ্য আসবে না। তাকে যে হুমকি দেওয়া হয়েছে তাতে সে নিশ্চিত ঘাবড়ে আছে। তা না হলে ফোন কেটে দিত নাকি। কিন্তু নিশুকে ভুল প্রমাণ করে রাজ্য তাইরে নাইরে করতে করতে এঙ্গেজমেন্টে চলে আসে। রাজ্য সোজা নিশুর ঘরে ঢুকে যায়। নিশু তখন কানের দুল পড়তে চেষ্টা করছিল। হঠাৎ ঘাড়ে স্পর্শ পেয়ে চমকে ওঠে। আয়নায় রাজ্যকে দেখে আরো বেশি চমকে ওঠে। রাজ্য হেসে বলল, আমি ভূত না, শান্তশিষ্ট সাধারণ মানুষ। নিশু রাজ্যের হাত ছাড়িয়ে বলল, আপনাকে যে শান্তশিষ্ট সাধারণ মানুষ বলবে, সে নিঃসন্দেহে বোকা। আমি শান্তশিষ্ট না। মোটেও না। আপনাকে তো আমি বারণ করেছিলাম না আসার জন্য, তবু বেহার মতো চলে আসলেন। দেখো নিশু, আমার রাগ উঠাবে না।
তাতে তোমারই ক্ষতি। বেহায়াকে বেহায়া বলবো না তো কি বলবো? আপনাকে বলেছিলাম আমার বয়ফ্রেন্ড আছে, তারপরেও নাচতে নাচতে চলে এলেন। বিয়ের আগে এমন কিছু হতেই পারে, এটা অস্বাভাবিক নয়। আমার প্রাক্তনদের সংখ্যা জানেন কত? অসংখ্য, গুণে শেষ করা যাবে না। আচ্ছা, তোমার আষাঢ়ে গল্প শেষ হলে? আমি আষাঢ়ে গল্প দিচ্ছি না। নীরব তো আমার বর্তমান। আমার প্রাক্তন জানেন কে? কে শুনি? আরফ, সিয়াম, নাহিদ, মাহিদ, রহিম, করিম ইত্যাদি ইত্যাদি। রাজু মোটেও ঘাবড়ে না গিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে নীরব সহ সবাই প্রাক্তন। ওদের নাম কেটে শুধু রাজ্যের নামটা লিখে নাও। বুঝতে পেরেছো? সম্ভব না। রাজু ভ্রু কুঁচকে বলল, কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি তোমাকে বারণ করেছিলাম আমার রাগ না ওঠাতে। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। নিশু আমতা আমতা করে বলল, এত এত বয়ফ্রেন্ড, আমি তো ভার্জিন নাও হতে পারি। কথাটা শুনে রাজ্যের পায়ে রক্ত এক লাফে মাথায় উঠে যায়। নিশুর কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে নিশুকে নিজের সাথে আটকে দেয়। তারপর দাঁতে চেপে বলে, তুমি ভার্জিন হও আর না হও, তুমি আমার। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট টাইম এমন কথা শুনলে খুব খারাপ কিছু হবে। রাজু কথাটা বলে নিশুর নাকের ডগায় কামড় বসিয়ে চলে যায়। নিশু ফ্লোরে বসে পড়ে। মাথা ব্যথা করছে তার। চুলগুলো নিশ্চয়ই ছিঁড়ে ফেলেছে, নাকটাও বন্ধ হয়ে আসছে। শ্বাস আটকে সে নিশ্চিত মারা যাবে এখন। মারা যাওয়ার আগে তার একটাই বেশ, রাজ্যকে ইচ্ছে মতো পিটিয়ে তার চুলগুলো একটা একটা করে ছেড়ে। নিশু ছেলেটার সাহস দেখে অবাক হচ্ছে, আবার নিজের সাহস দেখে আরো বেশি অবাক হচ্ছে। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের শেষে রাজু স্ট্রিক্টলি বলে দিয়েছে বিয়ের আগে যেন আর বাইরে বেরোনো না হয়। কিন্তু নিশুর মনটা ভালো ছিল না, বিধায় আজ ভার্সিটি রওনা হয়েছিল। রাস্তায় অনেকটা সময় রিক্সার জন্য অপেক্ষা করছিল, কিন্তু শেষ পর্যন্ত রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করে। তখনই নীর রিক্সা নিয়ে হাজির। আর সে এমন ভাবে রিকোয়েস্ট করলো সে না উঠতে পারলো না। ছেলেটার জন্য তার মায়া হয়, কত ভালো বন্ধু ছিল তারা। যদি নীর তাকে প্রপোজ না করতো তাহলে হয়তো এখনো বন্ধুত্ব থাকতো। তার আগে যদি জানতো রাজ্যের মতো ফাজিল ছেলের সাথে তার বিয়ে ঠিক হবে, তাহলে ভুলেও নীরের সাথে বন্ধুত্ব নষ্ট করতো না সে। নিশু ভাবনার জগৎ থেকে ফিরে আসে নীরের কথায়। নীর খামখেয়ালি সুরে বলল, কথা বলছো না কেন নিশু? বর কি বারণ করে দিয়েছে? বারণ করবে কেন? কি যে বলো তুমি! নীর ব্যাগ